আমি শুধু এইটুকুই বলতে পারি, এই বিজ্ঞপ্তিটা পরিকল্পিতভাবে আরেকটা দুর্নীতির প্রয়াস। আমি এই শিক্ষক বন্ধুদের প্রতি যারা আন্দোলন করছেন তাদের আন্দোলন করার মানসিকতাকে আমি সালাম জানাই, কিন্তু তাদের আন্দোলন করার দৃষ্টিভঙ্গিটা কিন্তু ভুল। আমি পরীক্ষায় বসবো না, আমি এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সুযোগ নেবো, এটা আন্দোলন হলে পরে সেই আন্দোলন দীর্ঘস্থায়ী হয় না। এরা এরা নিয়োগ প্রক্রিয়া চালালে কাগজ ঢুকবেই, আর যে নোটিফিকেশন হয়েছে কাগজ ঢোকাবার নোটিফিকেশন। নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এসএসসি 2025 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আর এই বিজ্ঞপ্তি সামনে আসার পর থেকেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে এই যে বিজ্ঞপ্তি তার ঠিক কোথায় কোথায় ত্রুটি রয়েছে, এই বিষয়ে আলোচনা করব। আমি কিন্তু এই প্রশ্নের জবাব দেবো না, কেন এই বিষয়টা নিয়ে মামলা হবে, মামলায় সওয়াল করতে হবে। সুতরাং এই মুহূর্তে জনমাধ্যমে কোথায় কোথায় ত্রুটি, কেন ত্রুটি, এই ব্যাখ্যার মধ্যে আমি যাব না। সুপ্রিম কোর্ট বলেছে যে যারা কাঁকড় বা যারা অযোগ্য তাদেরকে কোনোভাবে এই নিয়োগ আওতায় আনা যাবে না, কিন্তু চাকরিহারা শিক্ষক তারা বলছেন যে এই বিষয়টি কোথাও এই বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখ করা নেই। আমি শুধু এইটুকুই বলতে পারি, এই বিজ্ঞপ্তিটা পরিকল্পিতভাবে আরেকটা দুর্নীতির প্রয়াস, এবং যে দুর্নীতি করা হয়েছে সেই দুর্নীতিকে টিকিয়ে রাখা এবং তার একটা আইনগত স্বীকৃতি দেওয়ার একটা দুরাশা, এর বাইরে কিছু না। সুতরাং যারা মনে করেছিলেন যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছেন, তিনি সব কিছু করতে পারেন, সুপ্রিম কোর্টের রায় থাকলেও তিনি বলতে পারেন যে আমি চাকরি, তারা আজকে হারে হারে টের পাচ্ছেন যে একটি রাজ্যের দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী থাকলে কি হতে পারে। অনেকে আবার দেখছি খুব মানবিকতার দোহাই দিয়ে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার পক্ষে দাঁড়াবার চেষ্টা করছেন, এবং তারা মুখ্যমন্ত্রীর দেওয়া থিওরি যোগ্য অযোগ্য সেই থিওরিতে বিশ্বাস করার চেষ্টা করছেন। বিষয়টা হচ্ছে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক। কেউ সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, আর কেউ দুর্নীতির শিকার হয়ে পড়েছেন। সুতরাং লড়াইটা যেটা হওয়া উচিত ছিল দুর্নীতির বিরুদ্ধে, আর মানবিকতা, মহানুভবতা। 22 লক্ষ পরীক্ষার্থী ছিলেন, তাদের জন্য দরদ তো কারো দেখি না। যত দরদ এই 26,000 প্রার্থী যারা দুর্নীতির কারণে তাদের চাকরির কাছে, তাদের জন্য। এই ধোঁয়াশার মধ্যে যারা পড়ে আছেন তারা কিন্তু আসল যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করছেন না। যে কোনো সাধারণ মানুষ যারা এই বিষয় সম্পর্কে খোঁজখবর রাখেন, আপনারা সাংবাদিক, আপনাদেরও একটা বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি আছে, আপনারা নিজেরাই ব্যাখ্যা করে বুঝতে পারবেন। আমার মুখ থেকে আমি এখন কোনো কথা বলবো না। তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি অন্ধকারের মধ্যে চলে যাবে? এই পরিকল্পনা রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে অন্ধকারে ঠেলে দিয়ে ব্যক্তিগত পুঁজির হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা গোটা দেশ জুড়ে হচ্ছে, সেই পরিকল্পনার যথার্থ রূপ দেওয়ার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। যারা এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তারা আজ যাই করুন না কেন, তারা সত্যর থেকে দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। কিন্তু চাকরিহারা শিক্ষকদের পাশেই তো বিজেপি নেতারা দাঁড়াচ্ছেন। যারা দাঁড়াচ্ছেন তারা ক্ষুদ্র স্বার্থের কথা ভেবে দাঁড়াচ্ছেন, কিন্তু তারা কি নীতির বিরুদ্ধে দাঁড়াবেন? তারা কি দাঁড়িয়ে বলতে পারবেন যে আমরা দুর্নীতিমূলক কোনো প্রক্রিয়া চালু করব না? তারা বলতে পারবেন যে আমরা শিক্ষাকে প্রান্তিক স্তরে পৌঁছে দেব? আজকে নিউ এডুকেশন পলিসি, সেই নিউ এডুকেশন পলিসির মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষাকে ক্রমশ বাজারে ছেড়ে দাও। তো বিজেপি নেতারা কি তার বিরুদ্ধে লড়াই করবেন? সেখান থেকেই তো দুর্নীতির জন্ম হয়। অর্থাৎ বিজেপি নেতারা কী করছেন, কেন করছেন, তার কোনো যুক্তিসংগ্রাহ্য ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না। ক্রমশ স্কুল ছুট বাড়ছে, আবার যদি এদের তো লক্ষ্যই তাই। বাম সরকারের আমলে সবচেয়ে বড় কৃতিত্ব ছিল যে বিনা পয়সায় লেখাপড়া শেখানো, প্রান্তিক মানুষরা শিক্ষাঙ্গনে আসছিলেন। বড় বাড়ি হয়নি, নীল সাদা লাল রং হয়নি, গাছতলায় পড়েছে, কিন্তু সে স্কুলে আসতে পারছে, কেন? তাকে পয়সা দিতে হবে না। আর গ্রামের শিক্ষিত ছেলে, সেও কিন্তু প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষক হয়ে একটা সম্মানজনক বেতন পাচ্ছেন। এই যে একটা সামাজিক বিবর্তন হচ্ছিল, যার মধ্য দিয়ে শিক্ষা প্রান্ত সীমায় চলে গিয়েছিল। আপনারা দেখবেন বামফ্রন্ট সরকার আসার পর ফার্স্ট সেকেন্ড থার্ড শুধুমাত্র কলকাতার ছেলেদের মধ্যে আবদ্ধ ছিল না, গ্রামীণ ছেলে সুযোগ পেয়েছে, উঠে এসছে। এই পরিবেশটাকে নষ্ট করাটাই হচ্ছে দক্ষিণপন্থী চক্রান্ত, এবং মমতা সেটা কার্যকর করেছেন এক্ষেত্রে এবং স্বাস্থ্যে। এবং ধীরে ধীরে দেখবেন স্বাস্থ্য এবং শিক্ষা ব্যক্তি পুঁজির হাতে চলে যাচ্ছে। আপনি আজকাল বিভিন্ন জেলা শহরে যাবেন, এমনকি সাব ডিভিশনাল টাউনে দেখতে পাচ্ছি আমরা বড় বড় বাড়ি হয়ে স্কুলের রংচং আসছে,
গরিব ছেলে মেয়েগুলো আর লেখাপড়া করতে পারবে না। শিক্ষকরা অর্ধনগ্ন, তাই শিক্ষা তো আমি এই শিক্ষক বন্ধুদের প্রতি যারা আন্দোলন করছেন তাদের আন্দোলন করার মানসিকতাকে আমি সালাম জানাই, কিন্তু তাদের আন্দোলন করার দৃষ্টিভঙ্গিটা কিন্তু ভুল। আমি পরীক্ষায় বসবো না, আমি এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সুযোগ নেবো, এটা আন্দোলন হলে পরে সেই আন্দোলন দীর্ঘস্থায়ী হয় না। আন্দোলনটা হওয়া উচিত যে অবিলম্বে যারা প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে তাদের নাম প্রকাশ করো, তাদের নাম প্রকাশ করো, তাদের থেকে টাকা আদায়ের জন্য যে আদালতের নির্দেশ সেই নির্দেশ কার্যকর করো। এই পদ্ধতি চালু হলেই দেখবেন ওরা বাধ্য হয়ে স্বচ্ছ পদ্ধতি প্রয়োগ করবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও দিদির নির্দেশ যে কারো চাকরি যাবে না অথবা আমাদের চাকরি ফেরত দিতে হবে, এই দাবির কোনো যৌক্তিকতা নেই। তাহলে চাকরি যারা বলছেন যে আমরা পরীক্ষা দেবো না, ওদের তাহলে ভবিষ্যৎ কি? ভুল করছেন, ওদের ভুল পথে পরিচালিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ওদেরকে কথা বলার স্পর্ধা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বলেছেন সুপ্রিম কোর্ট জাজমেন্ট কি আমি জানি না, কারো চাকরি খাবো না। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই ধরনের অর্বাচীনের মতো কথা বলেন, তাহলে এখন ওরা বলবে তুমি বলেছো কারো চাকরি খাবে না, আমাদের চাকরি দাও। প্রথম দিন তো বলা উচিত ছিল রাজ্যের দেশের সর্বোচ্চ আদালত এই আদেশ দিয়েছে, আদেশ আমাদের মান্যতা দিতে হবে যাই হোক না কেন। তাহলে দেখতেন এরাও বুঝে যেতেন যে আমাদের কোনো বিকল্প নেই, নিজেদের যোগ্যতা মেধা আমরা প্রমাণ করতে পারবো, এই শর্তে যে নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ হবে। সেটা নিয়ে লড়াই না করলে তো কোনো পথ নেই। এই নিয়োগে আবার কাঁকড় ঢুকতে পারে কি? এরা নিয়োগ প্রক্রিয়া চালালে কাকড় ঢুকবেই। আর যে নোটিফিকেশন হয়েছে কাকড় ঢোকাবার নোটিফিকেশন, পার্থ হতো জেলে। কী হয়েছে? আপনাকে মনে করছেন ব্যক্তি দায়ী? এই গোটা শিক্ষা ব্যবস্থাটার সমস্ত দুর্নীতি পরিকল্পনা হয়েছেন মমতা। আজকে পার্থ জেলে গেছে কি জেলে গেছে এগুলো আমার কাছে কোনো বিষয়ই না। দুর্নীতি করতে হবে এইটা সম্পূর্ণ পরিকল্পনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রিসভায় বসে। সুতরাং এরা থাকবে এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হবে। কি একটা পাথর বাটি বলে না, সোনার পাথর বাটি, সোনার পাথর বাটি হয়ে যাবে। আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন যে আজকেরই একটা ঘটনা মানবতাকে নাড়ি দিয়ে গেছে। একজন ব্যক্তি একজন মহিলার মুন্ডু কেটে রাস্তায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এগুলো তো সামাজিক অস্থিরতা, সামাজিক নিরাপত্তাহীনতা, তার পরিণতি। এই আপনারা যদি যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে পরামর্শ করে দেখুন, এই সামাজিক নিরাপত্তাহীনতা, অস্থিরতা থেকে এইসব জিনিস তৈরি হয়। অনুব্রত মণ্ডল তিনি আইসিকে নিশানা করে কটূক্তি করছেন। এই অনুব্রত এটা স্বাভাবিক কাজ। আপনি মনে করলেন শুধু ওই দিনই অনুব্রত এটা করেছে? তো স্বাভাবিক, এইভাবেই কথা বলে এবং সেই জন্যই তো ওকে দিদি তোল্লা দেয়। কেন অনুব্রত এইভাবে কথা বলে মাফিয়াদের সংগঠিত করে। আজকে এটা সোশ্যাল সাইটে এসছে তাই আপনাদের সকলের মাথা ব্যথা হচ্ছে, তা না হলে আইসিও এটা মেনে নেন, এসপিরা মেনে নেন। আমি তো ব্যক্তিগতভাবে সাক্ষী। অনুব্রত নির্দেশ করতে পারেন ডিএসপিকে 5 মিনিটের মধ্যে এখান থেকে সব সরিয়ে দিলাম, ভেঙে জ্বালিয়ে দেবো, আর ডিএসপি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তা তুমি এদের সঙ্গে সেইভাবে আচরণ করেছো। যখন ইন্সপেক্টরকে ফোনে ওই সমস্ত অশ্লীল শব্দ ব্যবহার করছে, তখন ইন্সপেক্টর অবিলম্বে ফোনটা কেটে দিয়ে তাকে গিয়ে গ্রেপ্তার করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালে বুঝতাম। এখন ওই আইনের চিঠিপত্র দিয়ে কিচ্ছু হবে না। তো অনুব্রত বলে দিয়েছে তো, আমার দিদি আমাকে বলেছিল মাথায় অক্সিজেন কম আসে, আমি ঘুমোতে পারিনি, অক্সিজেন কম এসছে তাই বলে ফেলেছি। আজকে পুলিশ তার নিজস্ব নৈতিকতাকে তুলে ধরতে ব্যর্থ। তার কারণ পুলিশ সর্বত্রই এই সমস্ত ঠগবাজ দুর্নীতিবাজদের সঙ্গে মেলামেশা করে তাদের প্রশ্রয় দিয়েছেন, মুখ্যমন্ত্রীর তাবেদারি করে। তারা আইনের তাবেদারি করেননি, আজকে তাদের ভুগতে হচ্ছে। অনুব্রত বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আইনি ব্যবস্থা কী আছে এখানে? কি আইনি ব্যবস্থা? জামা গালাগালি করেছে, এটা আইনি প্রশ্ন, এটা নৈতিকতার প্রশ্ন, প্রশাসনিক মর্যাদার প্রশ্ন। সেই মর্যাদা যারা রক্ষা করতে পারেননি তারা আজকে আইনের নোটিশ দিয়ে কী করুন অনুব্রতকে কাজ করা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি অনুব্রত বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়, এটা সমাজে কড়া বার্তা যাবে। মমতা নিতে পারবে না, মমতার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই সমস্ত গুন্ডাদের জড়ো করেই মমতা ক্ষমতায় এসেছেন এবং ক্ষমতাতে দীর্ঘায়িত হয়েছে, এটা বুঝতে হবে আপনাদের। সুতরাং আপনি পুলিশ মন্ত্রী, তো মমতা একটা বাক্য উচ্চারণ করেছেন, তিনি পুলিশ মন্ত্রী, তিনি দলের প্রধান, একটা কথা তো বলেননি যে কেন এটা অনুব্রত বলেছেন। অনুব্রত ক্ষমা চাইছেন। এটা খুব সুন্দর খেলা। ক্ষমায় কি লিখেছে দেখেছেন? আমি যতটুকু সোশ্যাল সাইটে দেখলাম, অরিজিনাল চিট আমি পাইনি। এটা যদি যুক্তি হয়
সেই যুক্তিটা মমতা দিয়েছে, কেন আগে বলেছিল ওর মাথায় অক্সিজেন যায় না, তো মমতা বলে দিয়েছেন যে এরকম অক্সিজেন যায় না যাতে কিছু লিখে দে, তাই লিখেছে। ওই চিঠি অনুব্রত লেখেনি, তদন্ত হোক, দেখবেন ওই চিঠি তৈরি হচ্ছে কোত্থেকে। এসএসসির যে বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সাধারণ মানুষ এবং চাকরিহারা যারা শিক্ষক, তারা কিন্তু দিনের শেষে চাইছে তারা দুর্নীতিমুক্ত আরও একটা স্বচ্ছ নিয়োগ হোক। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।